মৃত বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে হচ্ছে কায়ানের। কবুল উচ্চারণটা করার সাথে সাথেই কায়ানের মনে হলো বুকের ভেতর একটা ভারী পাথর চেপে বসেছে। কাজী সাহেব যখন কাগজে সই করার জন্য কলমটা এগিয়ে দিলেন, সই শেষ হতে না হতেই কায়ান চেয়ার ছেড়ে ঝটকা মেরে উঠে দাঁড়ায়। কোনো কিছুর তো দিকেই তার তাকানোর সময় নেই। ঘোমটায় মুখ ঢেকে বসে থাকা নুরাইনের দিকে এক পলকও না তাকিয়ে হন হন করে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। পেছন থেকে মা আর বাবার ডাক তার কান অবধি পৌঁছালো ঠিকই, কিন্তু থামল না। আজ যে মেয়েটি তার অর্ধাঙ্গিনী হলো, সে আর কেউই নয়, তারই বড় ভাইয়ের বিধবা স্ত্রী, তার ভাবি নুরাইন। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! নুরাইনকে সে চিরকাল শ্রদ্ধা আর দূরত্বের চোখে দেখে এসেছে, আজ তাকেই নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে হচ্ছে। এই বিয়েতে কায়ানের কোনো সম্মতি ছিল না, ছিল এক চরম বাধ্যবাধকতা। বাইরে ঝুম বৃষ্টি। কায়ান নিজের গাড়ির লক খুলে ভেতর গিয়ে বসল। স্টার্ট দিয়ে এক্সেলারেটরে জোরে চাপ দিল। মিনিট 15 তীব্র গতির ড্রাইভ শেষে কায়ান শহরের এক পরিচিত বারের সামনে এসে গাড়িটা থামায়। গাড়ি থেকে নেমে বৃষ্টির তোয়াক্কা না করে সোজা ভেতরে ঢুকে গেল। আজ রাতের এই তীব্র মানসিক যন্ত্রণা, ভেতরের ঝড়টাকে শান্ত করতে তার কেবল একটাই উপায় জানা আছে: নেশার নীল আলোয় নিজেকে ডুবিয়ে রাখা। বারের আবছা নীল আলোয় কায়ান কাউন্টারের এক কোণায় গিয়ে বসে। একের পর এক গ্লাস খালি হতে থাকে। বুকের ভেতরের জ্বলনিটা যেন কিছুতেই কমছে না। চোখের সামনে বারবার ভেসে উঠছে নুরাইনের ঘোমটা টানা মুখ। মাথাটা ক্রমশ ভারী হয়ে আসছে। চারপাশের আওয়াজগুলো কেমন যেন দূরে সরে যাচ্ছে। ঠিক তখনই পারফিউমের একটা ঝাঁঝালো গন্ধ কায়ানের নাকে এসে লাগে। নেশায় বুঁদ হয়ে থাকা চোখ দুটো মেলে দেখল দুজন চেনা অচেনা মেয়ে এসে তার দুপাশে ঘেঁষে বসেছে। হাই হ্যান্ডসাম, একা একা তো মন খারাপ কেন? কায়ানের কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলল। মেয়েদের শরীরের ঘনিষ্ঠতা, চাটুকারিতা কায়ানের এই অবশ মস্তিষ্কে এক অদ্ভুত জেদ তৈরি করলো। তার মনে হলো যদি তার জীবনটা এক নিমিষে ধ্বংস হয়ে যেতে পারে, তবে নিজেকে আর আটকে রাখার কি দরকার? কার জন্য সে নিজেকে সামলে রাখবে? নুরাইনের জন্য, যাকে সে কোনোদিন ভালোবাসতে পারবে না? ভেতরের রাগ আর তীব্র হতাশা থেকে কায়ান নিজেকে আর নিয়ন্ত্রণ করল না। পাশে বসা মেয়েটির কোমরে শক্ত করে হাত জড়িয়ে ধরে তাকে নিজের আরও কাছে টেনে নিল। মেয়েটি মৃদু হেসে কায়ানের বুকে হাত রাখতেই কায়ান কোনো কিছু না ভেবেই তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। কায়ান তখন ভুলেই গেছে কয়েক কিলোমিটার দূরে একটা বন্ধ ঘরে নতুন বইয়ের সাজে কেউ একজন তার জন্য অপেক্ষা করছে, যার জীবনটাও আজ একই সুতোয় পড়ছে। বাড়ির কাউন্টারে কায়ানের ফোনের স্ক্রিনটা থেকে অনবরত আলো ছড়াচ্ছে। পাশে থাকা মেয়েটির ঠোঁট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরও কায়ানের কোনো হুঁশ নেই। টেবিলের ওপর রাখা ফোনটা ভাইব্রেট করে চলছে অবিরাম। ডিসপ্লেতে ভেসে উঠেছে একটাই নাম, মম। কায়ান লাল নীল আলোয় নেশায় আর ভেতরের তীব্র ক্ষোভে এতটাই বুঁদ হয়েছে যে ফোনের চেনা রিংটোনটা তার কান অবধি পৌঁছালো না, মনে কোনো রেখাপাতও করল না। ফোনটা রিসিভ করার কোনো চেষ্টাও করল না। কাউন্টার থেকে টালমাটাল পায়ে উঠে দাঁড়ালো কায়ান। পকেট থেকে কিছু টাকা টেবিলের উপর ঝুড়ি ফেলে দিয়ে বারের বাইরে বেরিয়ে গেল। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। নেশার ঘোরে কায়ানের চোখ দুটো ঠিক মতো খুলছেই না। চারপাশটা কেমন যেন দুলছে। এই মাতাল অবস্থায় কোনো রকমে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসে কায়ান। স্টার্ট দিয়ে স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে। মাথা কাজ করছে না, চোখ ঝাপসা, তাও এক্সিলারেটরে চাপ দিল। গাড়িটা বৃষ্টির রাত চিরে তীব্র গতিতে এগিয়ে চলল বাড়ির দিকে। কয়েকবার অল্পের জন্য বড় কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেল। ব্রেক আর এক্সিলারেটরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা এদিক ওদিক দুলছে। কিন্তু কায়ানের সেদিকে কোনো খেয়াল নেই। তার মাথায় ক্ষোভের রাজত্ব। অবশেষে এক তীব্র ঝাঁকুনি দিয়ে গাড়িটা এনে সে বাড়ির গ্যারেজে থামায়। গাড়ি থেকে নামার পর গ্যারেজ থেকে মূল বাড়ির সদর দরজা পর্যন্ত যে সামান্য পথ, কায়ানের টালমাটাল পায়ের জন্য সেটাই যেন মাইলের পর মাইল মনে হতে লাগলো। সোজা হয়ে হাঁটতে পারছিল না। গ্যারেজ থেকে বের হতে ওপর থেকে ঝেঁপে আসা বৃষ্টির ধারায় মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ভিজে গেল। চুল বেয়ে জল গড়িয়ে পড়ছে মুখে। ঠান্ডা বৃষ্টির জলও তার ভেতরে নেশার রাগটাকে শান্ত করতে পারল না। কাঁপতে থাকা, সম্পূর্ণ ভিজে একাকার হয়ে বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ায়। কায়ান কোনো মতে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তার প্রতিটি পদক্ষেপে মেঝের ওপর বৃষ্টির জল চুয়ে চুয়ে পড়ছে। বাসর ঘরের চিরাচরিত সাজানো বিছানা, চারিদিকের আলো, সবকিছু যেন কায়ানকে উপহাস করছিল। কায়ানের চোখ বিছানায় গেল না। ঘরের এক কোণে মেঝের উপর হাঁটু মুড়ে মাথা গুজে বসে আছে নুরাইন, সেখানেই গেল।
লাল বেনারসি আঁচলটা মেঝেতে লোটাচ্ছে। ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা চিরে ভেসে আসছে তার চাপা কান্নার শব্দ। কায়ানের ভেতরের অ্যালকোহলের নেশাটা এই দৃশ্য দেখে যেন এক ঝটকায় উবে গেল। তার জায়গায় ভর করলো এক চরম বিরক্তি, জেদ। টালমাটাল পায়ে নুরাইনের সামনে গিয়ে দাঁড়ালো। উপর থেকে পড়া বৃষ্টির জল নুরাইনের বেনারসির উপর টপটপ করে পড়তে লাগলো। নুরাইন ধরপড় করে মাথা তুলে, চোখের জল আর কাজলের কালিতে তার ফর্সা মুখটা লিপটে গেছে। কায়েনের এই বিধ্বস্ত রূপ, ভেজা শরীর আর গা থেকে আসা তীব্র মদের গন্ধ পেয়ে নুরাইনের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। কান্না ভুলে স্তব্ধ হয়ে চেয়ে রইল। কায়ান একটা কুটিল হাসি হাসল। নুরাইনের খুব কাছে ঝুঁকে এসে জড়িয়ে যাওয়া গলায় বলল, কি ভাবছিলে ভাবি? বড় ভাইয়ের পর এবার ছোট ভাইয়ের গলায় ঝুললে পড়ে খুব শান্তিতে সংসার করবে ভেবেছিলে, তাই না? নুরাইন কায়েনের মুখ থেকে কথাগুলো শুনে যেন পাথর হয়ে গেল। মনে রেখো, আমার জীবনে কোনো দিন কোনো জায়গা আসবে না। আজকের পর থেকে ঘরে তুমি শুধু একটা আসবাবপত্র ছাড়া কিচ্ছু নও। কথাগুলো শেষ করে কায়ান নুরাইনকে একরকম ঝটকা দিয়ে সরিয়ে দিল। নুরাইন সামনেতে না পেরে বিছানায় কোণে গিয়ে পড়ে। কায়ান আর এক মুহূর্ত দেরি না করে সেখানে আলমারি থেকে একটু শুকনো তোয়ালে আর ট্রাউজার টেনে নিয়ে বাথরুমের দিকে চলে গেল। দরজার পাল্লাটা তীব্র শব্দ বন্ধ হয়ে গেল। ঘরের কোণে বসে নুরাইন কাঁদছে। আজ থেকে শুরু হলো এক জীবন্ত নরকের অধ্যায়, যেখানে প্রতিটা মুহূর্ত তাকে অপরাধী হয়ে বেঁচে থাকতে হবে, এমন এক অপরাধের জন্য যা সে কোনোদিনও করেনি। বাথরুম থেকে কায়ান বের হলো। তার পরনে শুকনো ট্রাউজার আর একটা টি শার্ট, মাথার চুলগুলো তোয়ালে দিয়ে কোনো মতে মোছা। মদের নেশাটা পুরোপুরি কাটেনি। নুরাইন তখনও বিছানা এক কোণে ঠিক আগের মতোই জড়সড় হয়ে বসে আছে। তার মাথাটা নিচু, ফোঁটা ফোঁটা চোখের জল লাল বেনারসির উপর পড়ছে। কায়ান নুরাইনের মুখোমুখি এসে দাঁড়ায়। তারপর আচমকা নুরাইনের দুই হাত শক্ত করে চেপে ধরে তাকে বিছানা থেকে টেনে দাঁড় করায়। কায়ানের আকস্মিক হিংস্র আচরণে নুরাইন ব্যথায় কুঁকিয়ে ওঠে। কি হলো? আমার দিকে তাকাও। তুমি কি ভেবেছো এভাবে মুখ লুকিয়ে কাঁদলে আমি তোমাকে ছেড়ে দেবো? এই নাটক বন্ধ করো। আজ থেকে তুমি আমার আইনি স্ত্রী, মনে আছে তো? আমার জীবনে 12টা বাজে এখন সতী সেজে বসে থাকা হচ্ছে? কায়েনের মুখ থেকে বের হওয়া তীব্র মদের গন্ধ আর এই চরম অপমানজনক কথাগুলো নুরাইনের সহ্য সীমার পার করে দিল। এতক্ষণ যে মেয়েটি কেবলই চোখের জল ফেলছিল, তার ভেতরে আত্মসম্মান বোধ এবার দাউ দাউ করে জ্বলে ওঠে। কায়ান দাঁতে দাঁত চেপে কুৎসিত একটা হাসি হাসে। তাহলে এত দূরত্ব কিসের? কিসের এত লোক দেখানো কান্না? কথাটা শেষ করে কায়ান আচমকা নুরাইনের কাঁধ থেকে বেনারসির লাল আঁচলটা খপ করে ধরে এক হ্যাঁচকা টানে সরিয়ে দেয়। তার মত্ত হাত দুটো নুরাইনের শাড়ির কুচি ধরে টেনে খোলার জন্য উদ্যত হলো। কায়ানের আকস্মিক ও পৈশাচিক আচরণে নুরাইনের পুরো শরীর অপমানে আর আতঙ্কে হিম হয়ে যায়। যে দেবরকে সে ছোট ভাইয়ের মতো স্নেহ করত, তার এই রূপ সে কখনো স্বপ্নেও কল্পনা করেনি। এক হাত কায়ানের শক্ত মুঠো থেকে কোনো মতে হ্যাঁচকা টানে মুক্ত করল। ঠাস! এক তীব্র চরের শব্দে পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। কায়ানের মুখটা একপাশে ঘুরে গেছে। নিচের গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কায়ান। স্পষ্ট গলায় বলল, মুখ সামলে কথা বলো কায়ান। তোমার ভাইয়ের স্ত্রী ছিলাম আমি। সেই সম্পর্কের সম্মানটা যদি করতে না পারো, তবে আমার গায়ে হাত দেওয়ার বা আমাকে অপমান করার অধিকারও তোমার নেই। এই বিয়েতে আমারও কোনো শখ ছিল না। কথাটা শেষ করেই নুরাইন আর এক মুহূর্ত সেই ঘরে দাঁড়ালো না। নিজের বেনারসি আঁচলটা টেনে সোজা দরজার দিকে এগিয়ে গেল। কায়ান একাই দাঁড়িয়ে রইল। তার গালে তখনও নুরাইনের আঙুলের দাগ স্পষ্ট। অহংকারে লেগেছে এক চরম ধাক্কা। চলবে।